শিরোনাম দেখেই বুঝতে পারছো এটা ভীষণ অ্যাডভেঞ্চারের গল্প। যথার্থই তাই, সত্যি ভারী রোমাঞ্চকর ঘটনা। নিতান্তই একবার আমি এক ভয়ঙ্কর নরখাদকের পাল্লায় পড়েছিলাম। আফ্রিকার জঙ্গলে কি কোনো অজ্ঞাত উপদ্বীপের উপকূলে নয়, এই বাংলাদেশের বুকেই একদিন ট্রেনে যেতে যেতে সেই অভাবনীয় সাক্ষাতের কথা স্মরণ করলে এখনো আমার হৃদকম্প হয়। বছর 8 আগের কথা, সবে ম্যাট্রিক পাশ করেছি। মামার বাড়ি যাচ্ছি বেড়াতে, রানাঘাট পর্যন্ত যাব, তাই ফুর্তি করে যাওয়ার মতলবে বাবার কাছে যা টাকা পেলাম তাই দিয়ে একখানা সেকেন্ড ক্লাসের টিকিট কিনে ফেললাম। বহুকাল থেকেই লোভ ছিল ফার্স্ট সেকেন্ড ক্লাসে চাপবার, এতদিনে তার সুযোগ পাওয়া গেল। লোভে পাপ, পাপে মৃত্যু কথাটা প্রায় ভুলে গেছিলাম। ভুলে ভালোই করেছিলাম বোধ করি, নইলে এই অদ্ভুত কাহিনী শোনার সুযোগ পেতে না তোমরা। সমস্ত কামরাটায় একা আমি। ভাবলাম আর কেউ আসবে না, তাহলে বেশ আরামে যাওয়া যাবে একলাই পথটুকু। কিন্তু গাড়ি ছাড়বার পূর্ব মুহূর্তেই একজন বৃদ্ধ ভদ্রলোক এসে উঠলেন। এক মাথা পাকা চুলই তাঁর বার্ধক্যের একমাত্র প্রমাণ। তা না হলে শরীরের বাঁধুনি, চলাফেরার উদ্যম, বেশবাসের ফিটফাট কায়দা থেকে ঠিক তার বয়স কত অনুমান করা কঠিন। গাড়িতে আমরা দুজন, বয়সের পার্থক্য সত্ত্বেও অল্পক্ষণেই আমাদের আলাপ জমে উঠল। ভদ্রলোক বেশ মিশুক। প্রথম কথা পারলেন তিনি। এ কথা সে কথায় আমরা দমদম এসে পৌঁছলাম। হঠাৎ একটা তারস্বর আমাদের কানে এলো, অজিত, এই অজিত, নেমে পড়ো চট করে, গাড়ি ছেড়ে দিল যে। সহসা ভদ্রলোকের সারা মুখ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে তড়িৎ দৃষ্টিতে সমস্ত প্ল্যাটফর্মটা তিনি একবার দেখে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, সে অজিতের কাজ দিয়েও যায় না। কিছু বুঝতে না পেরে আমি বিস্ময়ে হতবাক হয়েছিলাম। ভদ্রলোক বললেন, অজিত নামটা শুনে একটা পুরনো কথা মনে পড়ে গেল আমার। কিছু না, এ অজিত সে অজিতের কোড়ে আঙুলের যোগ্যও নয়। এমনি খাসা ছিল সে অজিত, এমন মিষ্টি মানুষ আমি জীবনে দেখিনি। শুনবে তুমি তার কথা? আমি ঘাড় নাড়তে তিনি বললেন, গল্পের মাঝপথে বাধা দিও না কিন্তু। গল্প বলছি বটে, কিন্তু এর প্রত্যেকটা বর্ণ সত্য। শোনো তবে। জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিয়ে তিনি শুরু করলেন। বছর 50 কি তার বেশিই হবে। তখন উত্তর বর্মায় যাওয়া খুব বিপদের ছিল। চারিধারে জঙ্গল আর পাহাড়। জঙ্গল কেটে তখন সবে নতুন রেল লাইন খুলেছে সেই অঞ্চলে। অনেকখানি জায়গা জুড়ে মাঝে মাঝে এমন ধসে যেত যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত একেবারে। তার উপরে পাহাড়ে ঝড়, অরণ্য দাবানল হলে তো কথাই ছিল না। রেঙ্গুন থেকে সাহায্য এসে পৌঁছতে লাগতো অনেক দিন। তখনকার উত্তর বর্মা ছিল এখনকার চেয়ে বেশি ঠান্ডা, রীতিমতো বরফ পড়ত। এখন তো মগের মুলুকের প্রকৃতি অনেক নম্র হয়ে এসেছে, তার ব্যবহারও এখন ঢের ভদ্র। সেই সময় একবার এক ভয়ানক বিপাকে আমি পড়েছিলাম। আমি এবং আরও 18 জন আমরা উত্তর বর্মায় যাচ্ছিলাম। আমরা 19 জনই ছিলাম সমস্ত গাড়ির যাত্রী, 19 জনই বাঙালি। প্রথম রেল লাইন খুলেছিল, কিন্তু দুর্ঘটনার ভয়ে সেখানকার অধিবাসীরা কেউ রেলগাড়ি চাপত না। ভয় ভাঙাবার জন্য রেল কোম্পানি প্রথম বিনা টিকিটে গাড়ি চাপবার লোভ দেখাতেন। বিনা পয়সার লোভে নয়, অ্যাডভেঞ্চারের লোভে রেঙ্গুনের 19 জন বাঙালি আমরা বেরিয়ে পড়লাম। সহযাত্রী এই মোটে কজন, কাজেই আমাদের পরস্পরের মধ্যে আলাপ পরিচয় হতে দেরি হলো না। কোনখানে যে সেই ভয়াবহ পাহাড়ের ঝড় নামলো আমার ঠিক মনে পড়ে না এখন, তবে রেলপথের প্রায় প্রান্ত সীমায় এসে পড়েছে। উফ, সে কি ঝড়! সেই দুর্দান্ত ঝড় ঠেলে একটু একটু করে এগোচ্ছিল আমাদের গাড়ি। অবশেষে একেবারেই থেমে গেল। সামনের রেল লাইন ছোট বড় পাথরের টুকরোয় ছেয়ে গেছে। সেই সব চাঙড় না সরিয়ে গাড়ি চালানো অসম্ভব। অতএব পিছনো ছাড়া উপায় নেই। অনেকক্ষণ ধরে 1 মাইল আমরা পিছলাম। এত আস্তে গাড়ি চলছিল
যে মানুষ হেঁটে গেলে তার চেয়ে বেশি যায়, কিন্তু পিছিয়েই কি রেহাই আছে? একটু পরেই জানা গেল যে পেছনে অনেকখানি জায়গা জুড়ে ধস নেমেছে। ঘণ্টাখানেক আগে যে রেলপথ কাঁপিয়ে আমাদের গাড়ি ছুটেছে, এখন কোথাও তার চিহ্নই নেই। অতএব আবার এগোতে হলো। যেখানে যেখানে পাথরের টুকরো জমেছে আমরা সব নেমে লাইন পরিষ্কার করব ঠিক হলো, তাছাড়া আর উপায় কি? কিন্তু সেদিকেও অদৃষ্টের পরিহাস। কিছু দূর এগিয়েই ঝড়ের প্রবল ঝাপটায় ট্রেন ডিরেলড হয়ে গেল। লাইন থেকে পাথর তোলা আরেক কথা, 5-10 জন মিলে ধরাধরি করে এক আধটা পাথরের চাঙড় যে সরানো যায় না তা নয়, কিন্তু সবাই মিলে বহুত ধস্তাধস্তি করলেও গাড়িকে লাইনে তোলা দূরে থাক, 1 ইঞ্চিও নড়ানো যায় না। পিছনের অবস্থা তো দেখেই আসা গেল, সামনেও যদি তাই ঘটে থাকে তাহলেই তো চক্ষু স্থির। রেলপথ তৈরি করে সাহায্য এসে পৌঁছতে কদিন লাগবে কে জানে। চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল, 100 মাইলের ভেতরে মানুষের বাসভূমি আছে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমাদের সঙ্গের যা খাবার দাবার তা তো এক নিঃশ্বাসেই শেষ। তারপর আরও 2 দিন যদি এইভাবে থাকতে হয়, আরও 2 সপ্তাহ কিংবা আরও 2 মাস। পরের কথা তো পরে, এখন কি করে রক্ষা পাই? যে প্রলয় গাড়ি সমেত উড়িয়ে না নিয়ে যায়। মাঝে মাঝে এক একটা যা ঝাপটা দিচ্ছিল, উড়িয়ে না নিক, গাড়িকে কাত কিংবা ছিটপাত করার পক্ষে তাই যথেষ্ট। নিজের নিজের রুচিমতো দুর্গানাম, রামনাম কিংবা ত্রৈলঙ্গ স্বামীর নাম জপতে শুরু করলাম আমরা। সে রাত তো কাটল, ঝড়ও গেল ভোরের দিকটায়। কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গে খিদেও জোর হয়ে উঠল। বর্মার হাওয়ায় খুব খিদে হয় শুনেছিলাম, প্রথম দিনই সেটা টের পাওয়া গেল। না, কারুর টিফিন ক্যারিয়ারে কিচ্ছু নেই। যার যা কিছু কাল রাত্রেই চেটেপুটে সাবার করেছে। কেবল অ্যালুমিনিয়াম প্লেটগুলো পড়ে রয়েছে। আমাদের উদরের মতো শোচনীয় অবস্থা, একদম ফাঁকা। রাত্রে কষ্টকল্পিত নিদ্রার মধ্যে তবু কিছু শান্তির সন্ধান পাওয়া গেল। বড় বড় ভোজের স্বপ্ন দেখলাম। দ্বিতীয় দিন যা অবস্থা দাঁড়ালো তার কহতব্য নয়। সমস্ত সময় গল্পগুজব করে, বাজে বকে, উচ্চাঙ্গের গবেষণার ভান করে খিদের তাড়নাটা ভুলে থাকবার চেষ্টা করলাম। তারপর এলো তৃতীয় দিন। সেদিন আর কথা বলারই উৎসাহ নেই কারো। রেলগাড়ির চারদিকে ঘুরে আনাচ কানাচ লক্ষ্য করে অসম্ভব আহার্যের অস্তিত্ব পরিকল্পনায় সেদিনটা কাটল। চতুর্থ দিন আমাদের নড়াচড়ার স্পৃহা পর্যন্ত লোপ পেল। তারপর পঞ্চম দিন। না, এবার প্রকাশ করতেই হবে কথাটা, আর চেপে রাখা চলে না। কাল সকাল থেকেই কথাটা আমাদের মনে উঁকি মারছিল, বিকেল নাগাদ কায়েম হয়ে বসেছিল। এখন প্রত্যেকের জিভের গোড়ায় এসে অপেক্ষা করছে সেই মারাত্মক কথাটা, বোমার মতো এই ফাটল বলে। বিবর্ণ রোগা বিশ্রী বিশ্বনাথবাবু উঠে দাঁড়ালেন, বক্তৃতার কায়দায় শুরু করলেন। সমবেত ভদ্র মহোদয়গণ, কী কথা যে আসছে আমরা সকলেই তা অনুমান করতে পারলাম। 19 জোড়া চোখের ক্ষুধিত দৃষ্টি এক মুহূর্তে যেন বদলে গেল। অপূর্ব সম্ভাবনার প্রত্যাশায় সবাই উদ্গ্রীব হয়ে নড়ে চড়ে বসলাম। বিশ্বনাথবাবু বলে চললেন, ভদ্র মহোদয়গণ, আর বিলম্ব করা চলে না। অহেতুক লজ্জা, সংকোচ বা সৌজন্যের অবকাশ নেই। সময় খুব সংক্ষিপ্ত। আমাদের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি আজ বাকি সকলের খাদ্য যোগাবেন, এখনই আমাদের তা স্থির করতে হবে। শৈলেশবাবু উঠে বললেন, আমি ভোলানাথবাবুকে মনোনীত করলাম। ভোলানাথবাবু বললেন, কিন্তু আমার পছন্দ অমৃতবাবুকেই। অমৃতবাবু উঠলেন। অপ্রত্যাশিত সৌভাগ্যে তিনি লজ্জিত কি মর্মাহত বোঝা গেল না। নিজের সুস্পষ্ট দেহকেই আজ তার সবচেয়ে বড় শত্রু বলে তার বিবেচনা হলো। আমতা আমতা করে তিনি বললেন, বিশ্বনাথবাবু আমাদের মধ্যে প্রবীণ এবং শ্রদ্ধেয়, তাছাড়া তিনি একজন বড় বক্তাও বটেন। আমার মতে প্রাথমিক সম্মানটা তাঁকেই দেওয়া উচিত। অতএব তাঁর সপক্ষে আমি নিজের মনোনয়ন প্রত্যাহার করছি। কমল দত্ত বললেন, যদি কারুর আপত্তি না থাকে তাহলে অমৃতবাবুর অভিলাষ গ্রাহ্য করা হবে। সুধাংশুবাবু আপত্তি করাতে অমৃতবাবুর পদত্যাগ অগ্রাহ্য হলো। এই একই কারণে ভোলানাথবাবুর রেজিগনেশনও গৃহীত হলো না। শঙ্করবাবু বললেন, ভোলানাথবাবু এবং অমৃতবাবু এদের মধ্যে কার আবেদন গ্রাহ্য করা হবে অতঃপর ভোটের দ্বারা স্থির করা যাক। আমি এই সুযোগ গ্রহণ করলাম।
ভোটাভুটির ব্যাপারে একজন চেয়ারম্যান দরকার, নইলে ভোট গুনবে কে। অতএব আমি নিজেকে চেয়ারম্যান মনোনীত করলাম। ওদের মধ্যে আমি দূরদর্শী। সাহায্য এসে না পৌঁছানো তক নিত্যকার ভোটায়নের জন্য চেয়ারম্যানকেই কষ্ট করে টিকে থাকতে হবে, এটা আমি সূত্রপাতেই বুঝতে পেরেছিলাম। অমৃতবাবুর দিকেই সকলের দৃষ্টি নিবদ্ধ থাকাতে আমি সকলের বিনা অসম্মতিক্রমে নির্বাচিত হয়ে গেলাম। অতঃপর প্রভাসবাবু উঠে বললেন, আজকে দুপুরবেলার জন্য দুজনের কাকে বেছে নেওয়া হবে সেটা এবার সভাপতি মশাই ব্যালটের দ্বারা স্থির করুন। নাদুবাবু বললেন, আমার মতে ভোলানাথবাবু নির্বাচনের গৌরব লাভের অযোগ্য। যদিও তিনি কচি এবং কাঁচা, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত রোগা ও শিরিঙ্গে। অমৃতবাবুর পরিধিকে এই দুঃসময়ে আমরা অবজ্ঞা করতে পারি না। শৈলেশবাবু বললেন, অমৃতবাবুর মধ্যে কী আছে? কেবল মোটা হাড় আর ছিবড়ে। তাছাড়া পাকা মাংস আমার অপছন্দ, অত চর্বিও আমার ধাতে সয় না। সেই তুলনায় ভোলানাথবাবু হচ্ছেন ভালুকের কাছে পাঁঠা। ভালুকের ওজন বেশি হতে পারে, কিন্তু ভোজনের বেলায় পাঁঠাতেই আমাদের রুচি। অমৃতবাবু বললেন, শৈলেনবাবু ঠিকই বলেছেন। এত বড় খাঁটি কথা কেউ বলেনি আমার সম্বন্ধে। আমি যথার্থই একটা ভালুক। অমৃতবাবুর মতো কূটতার্কিক যে এত সহজে পরের সিদ্ধান্ত মেনে নেবেন আশা করতে পারিনি। বুঝতে পারলাম তাঁর আত্মগ্লানির মূলে রয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যাক, ব্যালট নেওয়া হলো। কেবল ভোলানাথবাবুর নিজের ছাড়া সকলের ভোট তাঁর সপক্ষে গেল। অমৃতবাবুর বেলাও তাই। একমাত্র অমৃতবাবু বরং নিজের বিপক্ষে ভোট দিলেন। অগত্যা দুজনের নাম একসঙ্গে দুবার ব্যালটে দেওয়া হলো। আবার দুজনেই সমান সমান ভোট পেলেন। অর্ধেক লোক পরিপুষ্টতার পক্ষপাতী, বাকি অর্ধেকের মত হচ্ছে যৌবনে দাও রাজটিকা। এরূপ ক্ষেত্রে সমাধান সভাপতির ওপর নির্ভর করে। আমার ভোটটা অমৃতবাবুর তরফে দিয়ে প্রতিযোগিতার অবসান করলাম। বলা বাহুল্য, এতদিনের একাদশীর পর অমৃতে আমার বিশেষ অরুচি ছিল না। কয়েক মুহূর্তেই কি পরিবর্তন! 5 দিন নিরাহারের পর চমৎকার ভোজের প্রত্যাশায় প্রত্যেকের জীবই তখন লালায়িত হয়ে উঠেছে। 1 ঘন্টার মধ্যে আমরা আশ্চর্য রকম বদলে গেলাম। কিছুক্ষণ আগে আমরা ছিলাম আশাহীন, ভাষাহীন, খিদের তাড়নায় উন্মাদ, অর্ধমৃত। আর তখন আমাদের মনে আশা, চোখে দীপ্তি, অন্তরে ভালোবাসা, এমন প্রগাঢ় প্রেম যা মানুষের প্রতি মানুষ কদাচই অনুভব করে। এমন একটা অপূর্ব পুলক যা ভাষায় প্রকাশ করা যায় না। অর্ধমুমূর্ষুতা থেকে একেবারে নতুন জীবন। শপথ করে বলতে পারি, তেমন অনির্বচনীয় অনুভূতির আস্বাদ জীবনে আমি পাইনি। অমৃতকে আমি আন্তরিক পছন্দ করেছিলাম। সত্যিই ভালো লেগেছিল ওকে আমার। স্থূল মাংসল বপু, যদিও কিছুটা অতিরিক্ত রোমশ, তবু ওকে দেখলেই চিত্ত আশ্বস্ত হয়, মন কেমন খুশি হয়ে ওঠে। ভোলানা তো মন্দ নন অবশ্য, যদিও একটু রোগা, তবে উঁচু দরের জিনিস তাতে সন্দেহ নেই। তবে পুষ্টিকারিতা এবং উপকারিতার দিক থেকে বিবেচনা করলে অমৃতের দাবি সর্বপ্রথম। অবশ্য ভোলানাথের উৎকৃষ্টতার সপক্ষে অনেক কিছু বলবার আছে, তা আমি অস্বীকার করবার চেষ্টা করব না। তবু মধ্যাহ্ন ভোজনের পাতায় পড়বার যোগ্যতা ওর ছিল না। বড়জোর বিকেলের জলখাবার হিসেবে ওকে ধরা যেতে পারে। দীর্ঘ উপবাসের পর প্রথম দিনের আহারটা একটু গুরুতর হয়ে গেল। অমৃত এতটা গুরুপাক হবে আমরা ভাবিনি। বাইরে থাকতে যিনি আমাদের হৃদয়ে এতটা আবেগ সঞ্চার করেছিলেন, ভিতরে গিয়েও যথেষ্ট বেগ দিলেন। সমস্ত দিন আমরা অমৃতের ঢেঁকুর তুললাম। সকলেরই পেট এবং সঙ্গে সঙ্গে মন খারাপ থাকায় পরদিন লঘুপথ্যের ব্যবস্থাই সঙ্গত স্থির হল। অতএব কচি ও কাঁচা ভোলানাথবাবুকে জলযোগ করেই সেদিন নিরস্ত হলাম। তারপর দিন সকলে আমরা অজিতকে নির্বাচিত করলাম। ওরকম সুস্বাদু কিছু আর কখনো আমরা খাইনি জীবনে। সত্যি ভারী উপাদেয়। তার বউকে পরে চিঠি লিখে আমি সে কথা জানিয়েছি। এক মুখে তার প্রশংসা করে শেষ করা যায় না। চিরদিন ওকে আমার মনে থাকবে। দেখতেও যেমন সুশ্রী, তেমনি মার্জিত রুচি, তেমনি 4টে ভাষায় ওর দখল ছিল। বাংলা তো বলতে পারতই, তাছাড়া ইংরেজি, হিন্দি এবং উড়েতেও অনর্গল তার খই ফুটত। হিন্দি একটু ভুলই বলতো, তা বলুক গে। তেমনি একাধটু ফ্রেঞ্চ আর জার্মানও ওর জানা ছিল, তাতে ক্ষতিপূরণ হয়ে গেছিল। ক্যারিকেচার করতে জানতো, সুর ভাঁজতে পারত। বেশ মজলিসি ওস্তাদ লোক এক কথায়। অমন সরেস জিনিস আর কখনো ভদ্রলোকের পাতে পড়েনি। খুব বেশি ছিবড়েও ছিল না, খুব চর্বিও নয়। ওর ঝোলটাও ভারী খাসা হয়েছিল। এখনও যেন সে আমার জিভে লেগে রয়েছে। তারপর দিন
বিশ্বনাথবাবুকে আমরা আত্মসাৎ করলাম। বুড়োটা যেমন ভূতের মতো কালো তেমনি ফাঁকিবাজ, কিচ্ছু তার গায়ে রাখেনি, যাকে বলে আমড়া আঁটি আর চামড়া। পাতে বসেই আমি ঘোষণা করতে বাধ্য হলাম, বন্ধুগণ, আপনাদের যা খুশি করতে পারেন, আবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমি হাত গুটোলাম। শৈলেশবাবু আমার পথে এলেন, বললেন আমারও ওই মত, ততক্ষণ আমি অপেক্ষা করব। অজিতকে সেবা করার পর থেকে আমাদের অন্তর যে আত্মপ্রসাদের ফল্গুধারা অগোচরে বইছিল, তাকে ক্ষুণ্ণ করতে ইচ্ছে ছিল না। কাজেই আবার ভোট নেওয়া হলো এবং সৌভাগ্যক্রমে শৈলেশবাবুই নির্বাচিত হলেন। তাঁর এবং আমাদের উভয়েরই সৌভাগ্য বলতে হবে, কেননা রসিক লোক বলেই তাকে জানতাম, সরস লোক বলেও তাকে জানলাম। তোমাদের বিশ্বকবির ভাষায় বলতে গেলে তার যে পরিচয় আমাদের কাছে অজ্ঞাত ছিল, সেই নতুন পরিচয় তিনি আমাদের অন্তরঙ্গ হলেন। তারপর একে একে ব্যোমকেশ, নিরঞ্জন, কেদারনাথ, গঙ্গা গোবিন্দর নির্বাচনে খুব গোলমাল হয়েছিল, কেননা ও ছিল যেমন রোগা তেমনি বেটে। তারপর নিতাই থোকদারের এক পা ছিল কাঠের। সুস্বাদুতার দিক থেকে সে মন্দ ছিল না। অবশেষে এক বেটা ভ্যাগাবন, সঙ্গী হিসেবে মোটেও বাঞ্ছনীয় ছিল না, খাদ্য হিসেবেও তাই। তবে রিলিফ এসে পৌঁছবার আগে তাকে যে খতম করতে পারা গেছিল, এটাই সুখের বিষয়। নিতান্ত একটা আপচ্যুকোনো আর কি। রুদ্ধ নিঃশ্বাসে আমি ভদ্রলোকের কাহিনী শুনছিলাম। এতক্ষণে আমার বাক্যস্ফূর্তি হলো, তাহলে রিলিফ এসেছিল শেষে? হ্যাঁ, কবির ভাষায় একদা সুপ্রভাতে সুন্দর সূর্যালোকে নির্বাচনও সদ্য শেষ হয়েছে আর রিলিফ ট্রেনও এসে পৌঁছেছিল। তা নইলে আজ আমাকে দেখবার সৌভাগ্য হতো না তোমার। এই যে ব্যারাকপুর এসে পড়লো, এখানেই আমি নামবো। ব্যারাকপুরেই আমি থাকি, গঙ্গার ধারে। যদি কখনো সুবিধে হয়, 2-1 দিনের জন্য বেড়াতে এসো আমার ওখানে, ভারী খুশি হব। তাহলে তোমাকে দেখে আমার কেমন বাৎসল্য ভাব জাগছে, বেশ ভালো লাগলো তোমাকে। এমনকি অজিতকে যতটা ভালো লেগেছিল প্রায় ততখানি। এই কথা বললে মিথ্যে বলা হয় না। তুমিও খাসা ছেলে। আচ্ছা, আসি তাহলে। ভদ্রলোক বিদায় হলেন। এমন বিমূঢ়, বিভ্রান্ত আর বিপর্যস্ত আমি কখনো হইনি। বৃদ্ধ চলে যাওয়ার পরে আমার আত্মাপুরুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার কণ্ঠস্বর মৃদু মধুর, চালচলন অত্যন্ত ভদ্র। কিন্তু হলে কি হবে, যখনই তিনি আমার দিকে তাকাচ্ছিলেন আমার হাড় পাঁজরা পর্যন্ত কেঁপে উঠছিল। কীরকম যেন ক্ষুধিত দৃষ্টি তার চোখে। বাব্বা! তারপর তার বিদায় বাড়িতে যখন জানালেন যে তার মারাত্মক স্নেহ দৃষ্টি লাভের সৌভাগ্য আমার হয়েছে, এমনকি আমি অজিতের চেয়ে কোনো অংশেই কম নই, তেমনি খাসা এবং বোধ করি তেমনি উপাদেয়, তখন আমার বুকের কাঁপুনি পর্যন্ত বন্ধ হওয়ার মতো হয়েছিল। তিনি যাবার আগে মাত্র একটি প্রশ্ন তাকে করতে পেরেছিলাম। শেষ পর্যন্ত আপনাকেও ওরা নির্বাচন করেছিল, আপনি তো সভাপতি ছিলেন, তবে কী করে এটা হলো? শেষ পর্যন্ত আমি বাকি ছিলাম কি না? আগের দিন ভ্যাগাবনটার পালা গেছিল, আমি একাই সমস্তটা ওকে সাবার করেছিলাম। বলবো কি, পাহাড়ের হাওয়ায় যেমন আমার খিদে হতো, তেমনি হজম করবার ক্ষমতাও খুব বেড়ে গেছিল। হতভাগা লোফারটা শেষ পর্যন্ত টিকেই ছিল, তার কারণ অখাদ্য লোক বলে তাকে খাদ্য করতে সবার আপত্তি ছিল। কিন্তু খাবার জিনিসে অত গোঁড়ামি নেই আমার, উদরের ব্যাপারে আমি খুব উদার। তাছাড়া এতদিনেও নির্বাচিত হবার সুযোগ না পেয়ে নিশ্চয়ই তার অত্যন্ত মনোক্ষোভ জেগেছিল। আমার কাছে আত্মমর্যাদা লাভ করে সে যে কৃতার্থ হয়েছে তাতে সন্দেহ নেই। হ্যাঁ, তুমি কি জানতে চাইছিলে কি করে আমার পালা হলো? পরদিন আবার নির্বাচনের সময় এলো, কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় আমি যথারীতি নির্বাচিত হয়ে গেলাম বিনা বাধায়। তারপর কারু আপত্তি না থাকায় আমি তৎক্ষণাৎ পদত্যাগে সেই সম্মানার্য পদত্যাগ করলাম। আপত্তি করবার কেউ ছিলও না তখন। ভাগ্যিস ঠিক সময় এসে পৌঁছেছিল ট্রেনটা। দুরূহ কর্তব্যের দায় থেকে রেহাই পেলাম আমি। নিজেকে আর গলাধঃকরণ করতে হলো না আমায়।